বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে ক্ষমতা থেকে সরাতে দেশটিতে চলছে নানা উদ্যোগ। ইসরায়েল আর প্যালেস্টাইন ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েল এই মুহূর্তে বৃহত্তর আরব ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে, আর তার সবচাইতে বড় উদাহরণ এই মুহূর্তে আরব আমিরাত পুরোপুরি ইসরায়েল হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান, গাজা ও লেবানন সহ পৃথিবীর কয়েকটি দেশে ধ্বংসযোগ্য হামলা চালিয়েছে ইসরায়েল। এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার দেশের নাগরিকেরাই অবাঞ্ছিত ও প্রত্যাখ্যান করে এবার সরাসরি জেরুজালেম তথা ইসরায়েলের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ আন্দোলন শুরু করে দিয়েছে, শুধুমাত্র নেতানিয়াহুকে অতি দ্রুত সময়ের মধ্যে ক্ষমতাচ্যুত করতে। এবার অন্য দেশের সাহায্যে নয়, বরং নিজের দেশেই নিজের পতন ডেকে নিয়েছে নেতানিয়াহু। আসুন আমরা বিস্তারিত জানবো কত সময়ের মধ্যে এই পদত্যাগ হতে পারে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে ক্ষমতা থেকে সরাতে দেশটিতে চলছে নানা উদ্যোগ। ৭৬ বছর বয়সী এই নেতা ইসরায়েলের সবচেয়ে বেশি দিন ধরে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার রেকর্ড করেছেন। বিভিন্ন মেয়াদে মোট ১৮ বছরেরও বেশি সময় তিনি এই দায়িত্ব পালন করেছেন। কিন্তু বর্তমানে বিশ্বজুড়ে নিন্দিত এই নেতা নিজ দেশেও বড় আকারে জনপ্রিয়তা হারিয়েছেন। তবে এবারে তার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আগামী অক্টোবর মাসের সাধারণ নির্বাচন। কারণ এবার নেতানিয়াহুকে হটাতে দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী একজোট হয়েছেন। এর আগে অবশ্য বিরোধী দলগুলো বেশ কয়েকবার নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকার ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এজন্যই এখন শক্তপোক্ত হাত মিলিয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ। ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ জানান, তিনি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে জোটবদ্ধ হতে চলেছেন। উদ্দেশ্য নেতানিয়াহুকে পরাজিত করা। নাফতালি বেনেট ডানপন্থী নেতা, অপরদিকে ইয়ার লাপিদ মধ্যপন্থী। তারা ঘোষণা দিয়েছেন নির্বাচনের আগে নিজেদের দল দুটিকে একীভূত করে টুগেদার নামে নতুন একটি দল গঠন করতে যাচ্ছেন। জনমত জরিপে দেখা গেছে অক্টোবরের ভোটে নেতানিয়াহুর বিরুদ্ধে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে এগিয়ে আছেন বেনেট। দেশের তরুণ প্রজন্মের কাছেও জনপ্রিয়তা পাচ্ছেন বেনেট। ২ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা গাজার যুদ্ধ থেকে তরুণ প্রজন্ম মুক্তি চায়, আর সেই মুক্তি বেনেটের হাত দিয়ে আসতে পারে এমনটাই ভাবছেন তরুণ তরুণীরা। তবে বেনেট একসময় নেতানিয়াহুর ঘনিষ্ঠ ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও কিছুদিন কাজ করেছেন বেনেট। কিন্তু সময়ের সাথে সাথে নেতানিয়াহুর চরম বিরোধী ও কট্টর সমালোচক হয়ে ওঠেন তিনি। অন্যদিকে ২০১২ সালে নতুন রাজনৈতিক দল ইয়েশ আদিত গঠন করে রাজনীতিতে নামেন লাপিদ। অল্প সময়ের মধ্যে দলটি দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তিতে রূপ নেয়। রাজনীতিতে আসার আগে তিনি টেলিভিশন সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন। স্বল্পকালীন প্রধানমন্ত্রীত্বের স্বাদ পেলেও রাজনৈতিক ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন বিরোধী দলের নেতা হিসেবে। এদিকে ইসরায়েলের বিভিন্ন জনমত জরিপ বলছে নেতানিয়াহু নিরাপত্তা রক্ষার ভাবমূর্তি এখন পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে আগামী অক্টোবরের শেষে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে তাতে তিনি পরাজিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর প্যালেস্টাইন ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েল এই মুহূর্তে বৃহত্তর আরব ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে, আর তার সবচাইতে বড় উদাহরণ এই মুহূর্তে আরব আমিরাত পুরোপুরি ইসরায়েল হয়ে উঠেছে। আর তারই প্রমাণ পাওয়া গেল গতকাল হাতে নাতে। আমেরিকার বিখ্যাত সংবাদ সংস্থা অ্যাক্সিওস গতকাল অর্থাৎ ২৬শে এপ্রিল তারা একটা গোপন সত্য ফাঁস করেছে। ইরান যুদ্ধের সময়ে আরব আমিরাতে প্রথমবারের মতো ইসরায়েল আয়রন ডোম প্রতিষ্ঠা করেছে, এবং খোদ ইসরায়েলি সেনারা এখন আরব আমিরাতে লড়াই করছে ইরানের বিরুদ্ধে। চলুন আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করে দেখি কিভাবে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সামরিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। এই প্রতিটি ক্ষেত্রে আমরা আপনাদের সামনে গবেষণা ভিত্তিক তথ্য হাজির করব, এবং এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনার পূর্ণ বিশ্বাস জন্মাবে কেন আমরা ইসরায়েল এবং আরব আমিরাতকে অভিন্ন অবিচ্ছেদ্য রাষ্ট্র বলছি, কিভাবে তারা একাকার হয়ে গেছে, এক হয়ে গেছে। জায়নবাদের সঙ্গে আরব আমিরাত
কিভাবে সহযোগিতা করছে মুসলিম বিশ্বকে ধ্বংস করার কাজে। সেই বিষয়ে চলুন আমরা একে একে তথ্যগুলো দেখে নিই। শুরুতেই স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু আব্দুল হালিম। 28 তারিখে যখন ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে ইরান আক্রমণ করলো এবং আয়াতুল্লাহ আলী খামেনেই শহীদ হলেন, তারপরে ইরান শুরু করেছিল প্রত্যাঘাত। বিশেষ করে দুবাইয়ের ওপরে উপর্যুপুরি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছিল। কিন্তু সেখানে প্রশ্ন উঠেছিল, কেন ইরান এই ইসলামিক দেশে আক্রমণ করছে? এক, দ্বিতীয়ত এত অসংখ্য আক্রমণের পরেও কেন দুবাইয়ে সেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়নি? গতকাল অ্যাক্সিওস কাগজ এই রহস্য ফাঁস করেছে। ইসরায়েল প্রথমবারের মতো আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে গবেষণা করার পর যে আয়রন ডোম সিস্টেম আবিষ্কার করেছিল, সেই আয়রন ডোম এতদিন পর্যন্ত ইসরায়েলকে আকাশ প্রতিরক্ষা দিয়ে এসছে। অর্থাৎ যখনই ইরান বা অন্য কোনো দেশ ইসরায়েলকে আকাশপথে আক্রমণ করার চেষ্টা করেছে, এই আয়রন ডোম সিস্টেম আকাশেই সেই সমস্ত ড্রোন বা মিসাইলকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। ফলে ইসরায়েল রাষ্ট্রকে এতদিন পর্যন্ত সেইভাবে যুদ্ধে অতটা ক্ষতি করা যায়নি। ঠিক একই ঘটনা ঘটছিল দুবাইয়ে। দুবাই আকস্মিকভাবে বিপুল পরিমাণে ড্রোন এবং মিসাইলকে অনায়াসে আকাশেই ধ্বংস করে দিচ্ছিল, অর্থাৎ ইন্টারসেপশন করছিল। তখনই বহু মানুষের প্রশ্ন উঠছিল, কিভাবে কোথা থেকে দুবাই এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললো? আর গতকাল সেই রহস্য উদ্ঘাটন করেছে অ্যাক্সিওস। তারা জানিয়েছে প্রথমবারের মতো ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাইরে আরব আমিরাতে এসে তারা আয়রন ডোম প্রতিষ্ঠা করেছিল। কখন? তার আগেই ইসরায়েলের রক্তপিপাসু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ফোনালাপ করেন মোহাম্মদ বিন জায়েদ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান ও আমেরিকার ভিতরে এখন শান্তি চুক্তি নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা তৈরি হচ্ছে। পাকিস্তান ব্যর্থ হওয়ার পর এবার নতুন কোন মধ্যস্থতায় দুই দেশের আলোচনা বৈঠক হতে যাচ্ছে, বিস্তারিত আরো জানবো রিপোর্টে। দীর্ঘ যাত্রা সত্ত্বেও ট্রাম্প বলবেন যে আমরা আমাদের প্রতিনিধি দল অনেক কষ্ট করে হলেও শুধু মাত্র বিশ্বের শান্তির জন্য, সবার মঙ্গলের জন্য প্রতিনিধি দল যাচ্ছে। আলোচনা অথবা চুক্তির সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তার প্রমাণ হচ্ছে ওমান থেকে ফিরে এসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আগে ধারণা করা হচ্ছিল যে তিনি সম্ভবত ওমান যাবে, ওমান থেকে রাশিয়া যাবেন, রাশিয়া থেকে তিনি দেশে ফিরবেন। আর ইসলামাবাদের আলোচনা অনিশ্চিত, কবে হবে ঠিক নেই। কিন্তু না, দেখা যাচ্ছে যে ঠিকই ঘুরে ঘুরে সেই ইসলামাবাদ এখন আমেরিকা, ইরান, পাকিস্তান এবং অন্যান্য দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। অতীতে আমরা দেখতাম যে তুরস্ক, বিশেষ করে কাতার ছিল মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আলোচনা কেন্দ্রবিন্দু। কিন্তু এবার যেহেতু ইরান এই দেশগুলির উপর আস্থা হারিয়েছে, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তারা কোনো না কোনোভাবে যেহেতু আমেরিকার পক্ষ, সুতরাং এবার নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তান বিবেচনা হচ্ছে এবং ইসলামাবাদ কেন্দ্রবিন্দু। যদি ইসলামাবাদে এই সব বৈঠককে কেন্দ্র করে একটা ব্যাপক নিরাপত্তার কারণে সেখানকার জনগণ ক্ষুব্ধ, অবরুদ্ধ হয়ে আছে বিভিন্ন রাস্তাঘাট, ফলে সাধারণভাবে মানুষ চলাচল, পণ্য চলাচল, ব্যবসা বাণিজ্য সব স্থবির হয়ে পড়েছে। ওমান থেকে পাকিস্তানে পৌঁছেছেন, কি কারণে গেছেন বুঝতেই পারছেন, নিশ্চয়ই এর মধ্যে অগ্রগতি হয়েছে। ইরান এর আগের দফায়, তার মানে একদিন আগে তারা যখন নাকি ইসলামাবাদ ত্যাগ করে, তখন তারা কিছু আলোচনার কি পয়েন্টে তারা একমত হইতে পারে, তাদের চাওয়া কি, সেই বিষয়গুলো তারা পাকিস্তান কর্তৃপক্ষের কাছে বা প্রাইম মিনিস্টার বা সেনাপ্রধানের কাছে হস্তান্তর করেছে। তার ভিত্তিতে পাকিস্তান আবার যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছে। নিশ্চয়ই একটা গ্রিন সিগন্যাল পেয়েছে পাকিস্তান। তার প্রেক্ষিতে আবার প্রতিনিধি দলকে জানিয়েছে যে আসেন আপনারা। সেই কারণে আবার যাচ্ছে এবং আজকে বলা হচ্ছে যে পৌঁছেছেন, অলরেডি পৌঁছে গেছেন তিনি। ইরানের বার্তা সংস্থা জানাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছান। গতকাল ইসলামাবাদ থেকে তিনি মানে ওমান সফরে গিয়েছিলেন। তার মানে একদিন পরেই, আগের দিন গেছে, পরদিন চলে আসছে। এটা
অস্বাভাবিক। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এরকম একদিনের মধ্যে আবার, বা বলা যায় 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে সেই দেশে আবার সফর করা, এটা ব্যতিক্রমী। নিশ্চয়ই চলমান যে সংকট, সেই সংকটের প্রেক্ষিতে এটি হচ্ছে। এখন প্রশ্ন হলো যে উইটকফ এবং জ্যারেড কুশনার জামাতা ট্রাম্পের, আর উইটকফ হচ্ছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ট্রাম্পের, তারা কি আসবেন? তারা যদি রওনা হয় এই দফায় পাকিস্তান মুখে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, একটা চুক্তি হবার সম্ভাবনা আছে। এবং ইরান কিন্তু বলেছেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।